ঠিক আছে। আবার একটা আছে D3, একটা আছে D4। এই দুইটা হরমোনকে আমরা যখন মেজারমেন্ট করি, মনে করলাম এটা নরমাল রেঞ্জ 3, এটা নরমাল রেঞ্জ মনে করলাম 10, এটা নরমাল রেঞ্জ মনে করলাম 8, ঠিক আছে। এই রেঞ্জের নিচে যখন নেমে যাবে তখন হবে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর যখন বেড়ে যাবে তখন কি হবে? হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। কথা কি এবার বুঝতে পারছেন সবাই? যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা যে স্বাভাবিক মাত্রা তার থেকে কমে গেলে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম, যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো হাইপারথাইরয়েডিজম। এখানে হাইপোথাইরয়েডিজম কাকে বলে আমরা দেখি। হাইপোথাইরয়েডিজম হলো এমন একটি ক্লিনিক্যাল অবস্থা যা থাইরয়েড গ্রন্থি থেকে যথেষ্ট পরিমাণ থাইরয়েড হরমোন তৈরি না হওয়ার ফলে সৃষ্ট হয়। যে পরিমাণ হরমোন তৈরি হওয়ার কথা সে পরিমাণ হয় না। আমরা যদি বাস্তব জীবনে দেখি, আমার যদি প্রতিদিন 500 টাকার খরচ বা চাহিদা থাকে, আমি যদি প্রতিদিন 200 টাকা ইনকাম করি, তখন কি হবে? আমার পরিবার অশান্তি দেখা দেবে না? কারণ কি আমার ইনকাম কমে গেছে, তখন কি করতে হবে? ধার করতে হবে, কর্জ করতে হবে। কিছুদিন পর সেই কর্জওয়ালা ব্যক্তি আবার বাড়িতে আসবে, এসে টাকা চাইবে। টাকা যদি কেউ ধার দেয় সেটা তো অবশ্যই চাইবে না, তাহলে কি হবে? বাড়িতে একটা অশান্তি পরিবেশ হয়। ঠিক এরকম যদি হরমোন, এই হরমোনটা যদি কারো শরীরে কমে যায়, তখন বিভিন্ন জায়গায় থেকে সমস্যা শুরু হয়। কারো মাথা ব্যথা হচ্ছে, হঠাৎ হঠাৎ অবসাদ লেগে যাচ্ছে। তারপরে দেখা যায় রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কম হলে শরীরের স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে। যেমন শরীর তার স্বাভাবিক বিপাকীয় কার্যক্রম করতে পারে না, কারণে শরীর খাদ্য থেকে শক্তি উৎপাদনের সমস্যা হয়। শরীরের মধ্যে বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে, শরীরের কোষের কার্যকারিতা পরিচালনা করতে সমস্যা হয়। তাহলে এখানে কি বললো? যদি শরীর যে পরিমাণ হরমোন উৎপাদন করার কথা সেই পরিমাণ হরমোন যদি শরীর উৎপাদন করতে না পারে, তখন তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। তাহলে এইভাবে বাংলা যেভাবে বোঝাইলাম, এইভাবেও যদি পরীক্ষার হলে লিখে দিতে পারেন, অবশ্যই আপনি 4 মার্কস পাবেন। তারপরে এখানে বলছে ডায়াবেটিস মেলাইটাসের সংজ্ঞা দাও। ডায়াবেটিস কাকে বলে? খুবই একটা কমন পরিচিত রোগ, কি? ডায়াবেটিস। ঠিক আছে। শরীরে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন তাকে আমরা ডায়াবেটিস বলি। আবার অন্যভাবে বলতে পারি, শরীরে যদি ইনসুলিন উৎপাদন কার্যক্ষমতা কমে যায় তখন অবশ্যই কি হবে? গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তখন ডায়াবেটিস। যে কোনো একটাকে কমাতে হবে, যে কোনো একটাকে বাড়াইতে হবে, যে কোনো একটাকে সংজ্ঞায়িত করলেই হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? ডায়াবেটিস মেলাইটাস। এর উদ্দেশ্য কি? যদি শরীরে সুগার বাড়ে তাহলে সেটা ডায়াবেটিস। এর বাইরে যত কথাই বলবেন সব এই কথাকেই গুরুত্ব দিবে বা ইন্ডিকেট করবে। তাহলে আমরা এখানে দেখি, আমরা যেসব খাদ্য গ্রহণ করি তার শর্করা জাতীয় অংশ পরিপাকের ফলে সিংহভাগ গ্লুকোজ হিসেবে রক্তে প্রবেশ করে, আর দেহকোষগুলি প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ গ্রহণ করে। গ্লুকোজ তৈরি করতে, গ্লুকোজ থেকে কি করছে? দেহকোষ শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ গ্রহণ করছে। অধিকাংশ দেহকোষই এই গ্লুকোজ গ্রহণের জন্য ইনসুলিন নামক এক প্রকার হরমোনের উপর নির্ভরশীল। শরীরে অনেক গ্লুকোজ আছে, যেমন আমরা যদি বলি কুয়োর মতো অনেক পানি আছে, এই পানিটা উঠায় দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য একটা বালতি এবং একটা রশি দরকার। তাহলে শরীরে অনেক গ্লুকোজ আছে, সেটাকে ব্যবহার করার জন্য কি লাগবে? একটা ইনসুলিন নামক হরমোন লাগবে। হ্যাঁ, তারপরে ডায়াবেটিস হলো ইনসুলিনের সমস্যাজনিত রোগ। ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন এর সমস্যাজনিত রোগ, মানে ইনসুলিন কমে যদি যায় তখন ঠিকভাবে গ্লুকোজ নিতে পারবে না, শরীরে গ্লুকোজের মাত্রা কি হবে? বেড়ে যাবে। ইনসুলিন কম বা অকার্যকর হওয়ার জন্য কোষে গ্লুকোজের ঘাটতি হয় এবং রক্তে গ্লুকোজ বাড়তি হয়। ঠিক আছে। যখন ইনসুলিনের ঘাটতি হবে তখন রক্তে গ্লুকোজের বাড়তি পরিমাণ দেখা
হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখানে বইয়ে যেটা বলছে সেটাও বলতে পারেন, আমি যেভাবে বলেছি সেভাবে বললেও নাম্বার পাওয়া যাবে। তারপরে ডায়াবেটিস হচ্ছে 7.8 হচ্ছে নরমাল, নরমাল রেঞ্জ হলো 7.8, এটা হচ্ছে নরমাল, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আরবিএস, আরবিএস নরমাল রেঞ্জ অফ আরবিএস। আরবিএস এর কোনো রোগ কি? র‍্যান্ডম ব্লাড সুগার। হ্যাঁ, দ্যাট গুড, ভালো বলেছেন। তাহলে আমরা কি পড়লাম? থাইরয়েডিজম কাকে বলে, ডায়াবেটিস মেলাইটাস কাকে বলে, দুইটার সঙ্গে আমরা যাচ্ছি, ঠিক আছে। যতটুকু আলোচনা করা হয়েছে এর মধ্যে মোটামুটি এখন যদি লিখতে আসে যে থাইরয়েডিজম কাকে বলে আর ডায়াবেটিস মেলাইটাস বলে, তাহলে অবশ্যই পারবেন না। এখন লিখতে দিলে দেখা গেল তো 50% হচ্ছে, মানে কি যদি দুইবার পড়েন তাহলে এটা অবশ্যই 90% হয়ে যাবে। হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার, হাইপোথাইরয়েডিজম যদি কারো হয় তাহলে কি কি সমস্যাগুলো নিয়ে রোগী আসবে, সেই জিনিসটা 2013 সালের প্রশ্নে আসছে, তাহলে আপনাদেরও আসতে পারে। তাহলে আমরা এটা একটু দেখাই। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ বা ক্লিনিক্যাল উপসর্গগুলো হচ্ছে হরমোনের অভাবে, তীব্রতর হরমোনের অভাবের উপরে নির্ভর করবে। হাইপোথাইরয়েডিজম সাধারণত ধীরে ধীরে বিকাশ লাভ করে। কিভাবে বললাম? কারণ হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হচ্ছে একদিনেই কি অনেক বড় আকার ধারণ করবে? করবে না, আস্তে 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 ডে বাই ডে ইনক্রিজ হবে। আবার যদি কমে তাহলে গ্র্যাজুয়ালি করতে হয়। ধীরে ধীরে বিকাশ লাভ করে, এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগে। 1 বছর মানে 365 দিন, এরকম 365 দিন বা 400 দিন পর্যন্ত সময় লেগে গেছে হাইপোথাইরয়েডিজমের বহিঃপ্রকাশ হতে। প্রথমে হাইপোথাইরয়েডিজমের রোগীদের অবসাদ বা ক্লান্তি অনুভব হবে, ওজন বৃদ্ধি পাবে। হাইপোথাইরয়েডিজমের কথা বলছি, ওজন বৃদ্ধি পাবে। পরবর্তীতে বিপাকক্রিয়ার মন্থরতা প্রকাশ পায়। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ ও উপসর্গগুলো নিম্নে দেওয়া হলো। প্রথম কথা হচ্ছে অবসাদ লাগবে। হাইপোথাইরয়েডিজমের রোগী কখনোই বলবে না যে আমার ভালো লাগছে, আমি ভালো আছি, এই কথা বলবে না। সে দিনের যদি আমরা মাস হিসাব করি, মাসের 30টা দিনের মধ্যে 20টা দিনে বলবে যে আমি অসুস্থ, ঠিক আছে। এখানে কি ঠান্ডা বৃদ্ধির সংবেদনশীলতা, মানে ঠান্ডা লাগাটা বাড়তে পারে। কোষ্ঠকাঠিন্য মানে বাথরুম ক্লিয়ার হবে অনেক সময়, অনেক সময় হবে না, এটাকে কোষ্ঠকাঠিন্য বলে। চামড়ার শুষ্কতা, চামড়াগুলো কি হবে? শুকায় যাবে। এই যে যেমন শীতের দিনে আমরা যদি চামড়ার উপরে হালকা করে আঙুল দিয়ে টান দিই তাহলে একটা সাদা ভাব চলে আসে না, ঠিক এইরকম ভাব থাকবে তাদের সবসময়। তারপরে কি হবে? ওজন বৃদ্ধি হবে। দেখা গেল একটা সাধারণ মানুষ, মোটামুটি দেখলাম যে 15 বছরের একটা মেয়ে স্বাভাবিক যেভাবে ওয়েট সেভাবেই, আর আগামী 5 বছরের মধ্যে 15 বছরের একটা বাচ্চা ছেলে বা মেয়ে ওজন থাকার মতো 30 বছর, 30 কেজি বা 35 কেজি, দেখা গেল যে তার ওজন হয়ে গেছে 80 কেজি। এটা অস্বাভাবিক বৃদ্ধি না? এই অস্বাভাবিক বৃদ্ধিটাও হাইপোথাইরয়েডিজমের মধ্যে দেখা দিতে পারে। তাহলে কোনো বাচ্চা যদি হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি হয় তখন তাকে কি করতে হবে? এই হরমোনগুলো টেস্ট করাইতে হবে, এইটা স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে কিনা। তারপরে মুখ খুলে দেওয়া, শুধু মুখ খুলে দেওয়া হাইপোথাইরয়েডিজম চিন্তা করবো, আবার আর একটা চিন্তা করবো যে মেরাসমাস কোয়াশিয়ার হচ্ছে কিনা, ঠিক আছে। ওই সময়ও কি হয়? মুখ খুলে দেয়। আবার এজিএন নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রেও বাচ্চাদের মুখ খুলে যায়, ঠিক আছে। মানে একটা রোগের অনেকগুলো ভিতর থাকতে পারে, তখন ওইটা চিন্তা করার সাথে সাথে আমরা ওই দিকেও চিন্তা করবো। তখন কি করতে হবে? প্রসব পরীক্ষা করতে হবে। তাহলে অনেক সময় আমরা বলি যে ডাক্তার সাহেব শুধু হরমোন দিলেই তো হতো, আমার বাচ্চা অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, আবার কেন প্রসব পরীক্ষা দিল? প্রসব দিয়ে কি করবো? ওই যে নেফ্রোটিক সিনড্রোম বা এজিএ হচ্ছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। তারপরে কণ্ঠের কর্কশতা চলে আসবে। ছেলেদের ভয়েস এমনি মোটা, তখন মেয়ে মানুষ যদি দেখতে যে ভয়েসটা ছেলেদের মতো হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তখন অবশ্যই এইটা চিন্তা রাখতে হবে। পেশির দুর্বলতা, আমাদের পেশি কি? পেশি শক্তি, এই পেশি শক্তির কি হবে? দুর্বলতা ভাব চলে আসবে।
অনিয়মিত মাসিক বা মাসিকের সমস্যা, হার্ট রেট কমে যাওয়া, হৃদস্পন্দন কমে যাওয়া, হার্টবিট কমে যেতে পারে। আমাদের স্বাভাবিক যেমন হার্টবিট, আমি এখন বাংকে ধরে ধরে কথা বলছি, আমার হার্টবিট প্রায় 80-এর উপরে, তখন তার মানে কি 60-এর নিচে নেমে যেতে পারে। ডিপ্রেশন, মানসিক হতাশা, ডিপ্রেশন এবং মানসিক হতাশা থাকবে। স্মৃতিশক্তি কমে যেতে পারে, যে স্মৃতিশক্তি আছে সেই স্মৃতিশক্তিটা কমে যেতে পারে। তাহলে আমরা এখানে কি বললাম, হাইপোথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজম হলে কি কি ক্লিনিক্যাল ফিচার একটা রোগীর মধ্যে দেখা দেবে, ঠিক আছে, বা লক্ষণ বা উপসর্গ। হাইপোথাইরয়েডিজম এটা এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে, তার মানে এটা একটা হরমোনাল ডিজিজ, ঠিক আছে। এখানে নরমাল রেঞ্জগুলো কিছু দেওয়া আছে, কিছু মাত্রা দেওয়া আছে ল্যাবে পরীক্ষা করার জন্য, এগুলো জানার জন্য পড়তে হবে, এত ডিটেলস দিয়ে আসবে না পরীক্ষায়। তারপরে আমরা আরেকটা প্রশ্ন যেটা এর আগে পরীক্ষাতে আসছে সেগুলো এখানে লিখি। হাইপারথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার। হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার পরে যেতে আমরা আবার একটু বলে নিই। যদি শরীরে হরমোনের পরিমাণ বেড়ে যায়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলি, হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম, হাইপার মানে কি, অনেক সময় বলা হয় না, যদি কথা বলে একসাথে তখন তো তুমি হাইপার হয়েও না, তার মানে এত উত্তেজিত হয়েও না। হাইপার মানে বেশি, তার মানে থাইরয়েড যদি শরীরে বেশি থাকে তখন তাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। যদি কারোর শরীরে হাইপারথাইরয়েডিজম হয় তাহলে কি কি ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণ বা উপসর্গ দেখা যায় সেগুলো আমরা সম্পর্কে জানি। গয়েটার বা থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায়। গয়েটার সম্পর্কে এর আগে বলা হয়েছে, মনে আছে কারো? গয়েটারটা কি? ক্ষুধা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওজন কমে যেতে থাকে। একটা মানুষ অনেক খাচ্ছে, দেখা গেল যে আধা কেজি চাউলের ভাত সে খেয়ে নিচ্ছে, কিন্তু তার শরীরের কোনো ইমপ্রুভমেন্ট নেই। তাহলে কি বললাম, যে ক্ষুধা বৃদ্ধি পাবে কিন্তু ওজন কমে যাবে, ঠিক আছে। তাহলে এই সময় আমরা কি ওজন কমে যাচ্ছে, তখন আমরা ডায়াবেটিক্স চিন্তা করবো। তাহলে এই রোগীর হরমোনও পরীক্ষা করবো, ডায়াবেটিক্সও পরীক্ষা করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, মানে বুক ধড়ফড় করা যেটা আমরা বলি, খুব দ্রুত বুক ধড়ফড় করছে। এখন একটা মানুষ স্বাভাবিকভাবে বসে আছে, যদি এরকম হয় যে খবর পাইলো যে তার গার্লফ্রেন্ড মারা গেছে, তখন তার বুক ধড়ফড় করবে না? আমরা অন্য কোনো আত্মীয় স্বজনের না মারি ফেলি, ঠিক আছে, অবশ্যই তার বুক ধড়ফড় করবে, সেটাই হচ্ছে প্যালপিটেশন। বা আমরা ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে পড়ছি যে হার্ট রেট যদি কমে যায় বা হৃদস্পন্দন যদি কমে যায় তখন তাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, আর যদি বেড়ে যায় তখন তাকে আমরা কি বলি, ট্যাকিকার্ডিয়া বলি। বেশি বেশি ঘাম হওয়া, কারো হাত পা ঘেমে যায়, পা ঘেমে যায়, মোজা রাখতে পারে না পায়ে, এগুলো কি হাইপোথাইরয়েডিজমের একটা লক্ষণ, ঠিক আছে। হাত পা ঘামা, এটা খুবই একটা কমন লক্ষণ, হাত পা ঘেমে যাবে। অনেক রোগী আছে যে এসে বলবে যে আমার হাত পা ঘেমে যায়, তখন আমরা সেই রোগীটাকে কি ট্রিটমেন্ট দেব, কি পরীক্ষা করাবো বা কি ডাক্তারের কাছে পাঠাবো সেটা আমাদের জানা উচিত না। এই এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তারকে দেখাইতে হবে, এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তারকে দেখাইতে হবে যদি এই হাত পা ঘেমে যায়, ঠিক আছে। মাসিক কমে যাওয়া বা মাসিকের গোলযোগ, অকাল গর্ভপাত। অকাল গর্ভপাত মানে 3 মাস 4 মাস বয়সে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বারবার, এটাকে বলা হচ্ছে অকাল গর্ভপাত হওয়া। মাসিক কমে যাওয়া, মাসিকের গোলযোগ হওয়া এবং বন্ধ্যত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে কি বললাম, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মাসিকের গোলযোগ হচ্ছে এবং বন্ধ্যত্ব পরিমাণ সৃষ্টি হতে পারে। তাহলে গাইনি ডাক্তারের কাছে গেলে অনেক সময় থাইরয়েড পরীক্ষা করে মান্থলি, কেন, যে দেখে যে আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা। চোখের লক্ষণ, চোখের পাতার উপরে নিচে সরে যায়, পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, কর্নিয়াল আলসার হয়, চোখের বাইরের দিকে বেরিয়ে আসে।
খাওয়া সত্ত্বেও ওজন কমে যাবে। ডায়াবেটিস রোগীদের ওজন কমে যায় না, তাহলে আমরা এখানে কি দিলাম, ডিক্রিজ। ডিক্রিজ ওয়েট মানে কি হবে, বা ওয়েট লস, আমরা যদি এভাবে বলি এটা হলো এসি লস, ওয়েট লস হবে, ঠিক আছে। ক্লান্তি এবং দুর্বলতা বোধ করবে। ডায়াবেটিস রোগীরা কি স্বাভাবিকভাবে থাকতে পারে? অবশ্যই না, তাদের কি হয়, ক্লান্তি হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়, দুর্বল বোধ করে। ডায়াবেটিস হয়ে গেছে স্যার, যে কম থাকে এগুলো তো সব লক্ষণ। যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে অনেক দিন, 6 মাস থেকে 1 বছর, তখন সে চোখে কম দেখতে পারে। আমার ডায়াবেটিস হওয়ার পরে আমি শুনছিলাম ডায়াবেটিস হওয়ার পরে চোখে অনেক কম দেখতে পারে। ওটা তো পরবর্তী সময়ে, আর এটা কি প্রথম দিকেই পাবে, আর সুনির্দিষ্ট লক্ষণ নয়, ক্ষত শুকাতে দেরি হবে, ঠিক আছে, এই একটা লক্ষণ। তাহলে এগুলো সবই কমন, আপনারা জানেন, শুধু একটু মাথা খাইতে হবে, বের করতে হবে। চোখে কম দেখা, ফুসফুসরা প্রভৃতি চর্মরোগ দেখা দিবে, বারে বারে প্রস্রাব হবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, বাচ্চা নষ্ট হয়। বাচ্চা নষ্ট হতে পারে। তাহলে আমরা এদিকে পড়াইছি, ঠিক আছে। তাহলে ডায়াবেটিস নিয়ে বেশি কথা বলবো না, কারণ ডায়াবেটিসের লক্ষণ সবাই জানে। ডায়াবেটিসের নরমাল রেঞ্জ কত আবার বলেন? 7.8 আচ্ছা, গুড, 7.8। কত হলে আমরা ডায়াবেটিস বলি? এই আরপিএস 10 এর উপর। গুড, কত? 10 এর উপরে। আর কত হলে আমরা হাইপো বলি? কত হলে আমরা হাইপো বলবো? হাইপো মানে কি? এতক্ষণ কমে যাও। আচ্ছা, হাইপো আমরা বলবো 3 এর নিচে চলে যাওয়া, 3 অথবা 3 এর নিচে, ঠিক আছে।
সেটার প্রতি করে করে অভ্যস্ত, সেটাকে আমরা বলি অভ্যাস। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, তারপরে ব্রাশ করলাম, তারপরে ওয়াশরুমে গেলাম, তারপরে নাস্তা করে বাইরে চলে আসলাম। কারো কারো অভ্যাস ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরায়, তারপরে কি করে বাইরে চলে যায়, সকালে নাস্তা করে না, এটা তার অভ্যাস। মানে একটা ভালো অভ্যাস বললাম, একটা খারাপ অভ্যাস বললাম, দুইটা বললাম, ঠিক আছে? সেজন্য ভালো হ্যাবিট খারাপ হ্যাবিটও থাকে। এইবার ডায়াবেটিস রোগীদের সবসময় দেখা যায় যে খারাপ হ্যাবিট থাকেই, ঠিক আছে? ডায়াবেটিস রোগীদের দেখা যায় যে কোনো না কোনো খারাপ হ্যাবিট তো থাকে। এরকম যে মানে মহিলা মানুষ সিগারেট খায় না, খারাপ কোনো অভ্যাস নেই, কি ওই সকাল থেকে 11টা পর্যন্ত রান্না করে 12টা পর্যন্ত এবারে খায় না, এটি তার বদ অভ্যাস, ঠিক আছে? কোনো না কোনো খারাপ অভ্যাস তার মধ্যে আছে, নাহলে এই ধরনের তো রোগ হয় না। রোগ তো কি একটা শাস্তি, যেটা আল্লাহ তাআলা থেকে প্রদত্ত, তাহলে আল্লাহ তাআলা এমনি তাকে দিয়ে দিবে না এইটা। তাহলে সেই হ্যাবিটটা কি করতে হবে? পরিবর্তন করে দেখতে হবে যে মানুষের সুস্থতার জন্য কোন গাইডলাইন্সটা ফলো করা জরুরি, সেইটাতে নিয়ে আসতে হবে। তখন সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে 30 মিনিট হাঁটেন, হালকা নাস্তা করেন, হালকা নাস্তা করেন, ঠিক আছে? এই তিনটা বললাম। এবার কি বললাম? সকালবেলা সূর্যের আলোতে যদি কেউ হচ্ছে কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে, শরীরের জন্য উপকার। 40 বছর পর্যন্ত সে উশৃঙ্খল, কি করছে? রাত 2টার সময় ঘুমাইছে, উঠছে কয়টায়? সকাল 10টায়। 9টার সময় উঠছে, কেন? 10টার সময় অফিস আছে, সেজন্য কি করছে? সে একদম 9টার সময় অ্যালার্ম দেয়, দিয়ে 10টায় উঠে ঝটপট করে চলে যায়। এই অভ্যাসগুলোকে চেঞ্জ করতে হবে রিকভারি। তাহলে অভ্যাসের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়। কি বললাম? অভ্যাসের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়। এইবার হচ্ছে খাবার। ডায়াবেটিসের একটা ভাইটাল জিনিস, কেউ যদি সব খাবার খায় তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল থাকবে? অবশ্যই থাকবে না। আমি এত ইংরেজি বোঝানোর চেষ্টা করছি কারণ কি যেন আপনি যেন খুবই সুন্দরভাবে বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন। আমার মিষ্টি পছন্দ, কিন্তু আমি একসাথে 3টার বেশি, সর্বোচ্চ 3টার বেশি মিষ্টি খাইতে পারি না, আমি তিনটে। তাহলে পছন্দ জিনিসও তো অনেক খেতে পারছে না। এবার ডায়াবেটিস রোগীরা, তার কি হবে? মিষ্টির প্রতি আকর্ষণ বাড়বে, সে একসাথে 10টাও মিষ্টি খেয়ে নিতে পারবে। তখন কি তাকে 10টা মিষ্টি খাইতে দেওয়া উচিত হবে? তাহলে কি করতে হবে? জিহ্বা কন্ট্রোল করতে হবে। ইসলামে আছে কারণ যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারে তার জন্য জান্নাত খরচ, ঠিক আছে? জিহ্বাকে যদি কেউ হেফাজত করতে পারে জান্নাত তার জন্য খরচ হয়ে যাবে। এই জিহ্বা দিয়েই তো আমরা গীবত করি, এই জিহ্বা দিয়েই মানুষকে কষ্টদায়ক কথা বলি, এই জিহ্বা দিয়েই মানুষকে ঘুষ নিই, ঘুষ খাই, যত ধরনের সব জিহ্বা। অপরাধ করছি বেশি করে খাওয়ার জন্য, তাই না? দুর্নীতি করছি, সব তো খাওয়ার জন্যই। তাহলে কি হচ্ছে? জিহ্বাকেই কন্ট্রোল করতে পারলে তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যাবে বা ফরজ হয়ে যাবে। তাহলে ডায়াবেটিক্স হলেও তাকে জিহ্বা কন্ট্রোল করতে হবে। ইচ্ছা মতো মিষ্টি খাওয়া যাবে না। মিষ্টি তার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আছে, চাইলে সে একটা খেতে পারলো। গরুর মাংস দিয়ে সে 2 পিস বা 3 পিস খেতে পারলো। পায়েস রান্না করতে খুবই সুস্বাদু। ডায়াবেটিক্স পেশেন্টের ওয়াইফ অনেক সুন্দর পায়েস রান্না করে, সে চাই আগে কি করতে 1 মাস পায়েস খেত, এখন খেতে পারবে না। সব কিছু কন্ট্রোল করতে হবে। এইবার হচ্ছে মেডিসিন। তাহলে খাবার কন্ট্রোল সম্পর্কে আর কোনো ধারণা বা কিছু জিজ্ঞাসা আছে? যে সব কিছু পরিমিত পরিমাণে খেতে হবে। তাহলে ডায়াবেটিসের হ্যাবিট বললাম, খাবার বললাম। আমি অনেক মানুষ দেখছি যে অনেক উশৃঙ্খল ছিল, ডায়াবেটিস হওয়ার পরে জানে যে ডায়াবেটিস কোনোদিনও ভালো হয় না। এটা একটা নীরব ঘাতক। কি নীরব ঘাতক মানে কি? শত্রু কি করে? গুলি করে, চাকু দিয়ে মারে, অথবা একবারে মেরে ফেলে। আর নীরব ঘাতকরা কি করে? আপনাকে বলবে যে তুমি তো অশান্তিতে আছো, তুমি আর একটা বিয়ে করো। তাহলে কি হবে? 2 বউ হবে। 2 বউ মানেই তার জীবনে আরো অশান্তি বেশি। অথবা কি করে? একটু প্রভাবশালী টাকা পয়সাতে বলে তুমি চেয়ারম্যানের ভোট করো। এরা হচ্ছে তার জীবনটা, ঠিক আছে? বর্তমানে একটা চেয়ারম্যানে ভোট করতে প্রায় 50 লাখ টাকা খরচ হয়। হ্যাঁ, তাই এখন ছাড়ার বেশিও হয়। দেখা গেল যে সেই লোক 100 ভোটের জন্য ফেল করে গেছে, টাকা ছড়াইয়ে তার সমস্ত প্রতিভাটা নিয়ে বলছে যে তুমি
আমরা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এই দুইটা থাইরয়েডিজম, হাইপো হাইপার, ডায়াবেটিস মেলাইটাস, হাইপো হাইপারের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা? সবাই এই অধ্যায়টা সুন্দরভাবে বুঝতে পারছেন? তাহলে এখন এই অধ্যায় থেকে যে প্রশ্নই করুক আপনারা তো কিছু না কিছু লিখতে পারবেন এবং বাড়িতে পড়বেন, না হলে আপনি এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। কারণ এই রোগগুলো নাই এরকম অঞ্চলই নাই, সবারই মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সেজন্য এই রোগ সম্পর্কে ধারণা